একজন বললেন যে লন্ডনের সেজদা দিয়ে ওহি নিয়ে আসছেন। আচ্ছা, এই কথা যদি এই ক্ষমতাসীনদের প্রশ্রয়ে থাকা দল না বলে আমাদের কুড়িগ্রামের কোনো হিন্দু সম্প্রদায়ের কোনো একজন ছেলে যদি বলতো, এত মব লাগিয়ে দিয়ে তার বাড়িঘর জ্বালিয়ে দিত করা হতো। ছেলেদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার মুক্তিযুদ্ধের চেতনার দোহায় ক্ষমতার চর্চা ছিল আগে, এখন ধর্মের নামে চলছে। শেখ হাসিনার আত্মার নতুন করে ভর করেছে। এক চেতনাধারী বিদায় নিয়ে অন্য চেতনাধারী আসছে। একপাক্ষিক দেশ গঠনের চেষ্টা চলছে, গভীর ষড়যন্ত্র চলছে। আপনি তার এই কথাটাকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন, বা আপনার নিজের মন্তব্যটা আসলে কি? একটা জিনিস, গোটা দেশের মানুষের মধ্যে এই প্রশ্নটা তৈরি হয়েছে যে বিপুল আকাঙ্ক্ষা নিয়ে আমরা 5ই আগস্ট করেছিলাম। আকাঙ্ক্ষা যত বড় ছিল, আমাদের হতাশাটাও কি তত বড় হচ্ছে? মানুষ নাকি তার স্বপ্নের সমান বড় হয়। আমরা তো অনেক বড় স্বপ্ন দেখেছিলাম যে একটা অগণতান্ত্রিক জায়গা থেকে দেশটা গণতন্ত্রের জায়গায় আসবে। আমরা ভেবেছিলাম যে দুর্নীতির হাত থেকে দেশটা মুক্তি পাবে, দেশের টাকা পাচার হয়ে যাবে না। সংসদেই বলা হয়েছে যে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, আর টাকা পাচার হবে না। আমরা ভেবেছিলাম যে বিনা বিচারে কাউকে শাস্তি পেতে হবে না, অথবা অজ্ঞাতনামা আসামি এই কথা বলে শত শত মানুষকে মামলার আসামি করা হবে না। আমাদের এখানে এক ধরনের গায়েবী মামলার ব্যাপার ছিল, সেই ধরনের গায়েবী মামলা হবে না। আপনি যে অপরাধ করেন নাই সেই অপরাধের জন্য আপনাকে দায়ী করা হবে না। আর আরেকটা বিষয় ছিল যে বিচারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, যে বিচার অবশ্যই বিচারের প্রতি মানুষের আস্থা তৈরি করবে। বিচার যদি বিচারের প্রতি আস্থা তৈরি না করে, তাহলে কিন্তু মানুষের আর কোনো যাওয়ার জায়গা থাকে না। যে বিচারও পেলাম না, শেষ মুহূর্তে বিচার। আমাদের দেশে কিন্তু মানুষ দুটা জিনিস কখনো কখনো গুলিয়ে ফেলে, কিন্তু সাধারণ মানুষ যারা অত কিছু বোঝে না, তারা কিন্তু আবার গুলিয়ে ফেলে না। আমরা বিচার এবং রায় দুটাকে এক করে ফেলি। একটা হচ্ছে বিচার করা, যাচাই বাছাই করে দেখা, তারপরে সিদ্ধান্তে আসা। রায়টা হচ্ছে সিদ্ধান্ত। আমরা মনে করি যে আমাদের গ্রামের মানুষ কিছু বলে, আমরা কি বিচার পাবো না, মানে আমি কি যাচাই বাছাই কি হবে না, আমি আসলে কি অপরাধী ছিলাম, যদি আমি যেটুকু অপরাধ করি সেটুকু অপরাধের শাস্তি আমার হবে। সেই জায়গায় কিন্তু আমরা একটা বিরাট ব্যত্যয় দেখছি। আমরা মনে করি যে এটা একটা একটা আমরা পরিবর্তন চেয়েছিলাম, আমরা দেখি আবর্তন হচ্ছে, মানে একই জায়গায় মনে হয় আমরা আবর্তিত হচ্ছি। এটা একটা বড় সমস্যা মনে হচ্ছে। আর একসময় চেতনাধারীর কথা বলবো না, আমি চেতনা ব্যবসায়ী ছিল। মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে জাগিয়ে তুলেছে। মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে অনেক দিন ভাবাবে। ওই যে সাম্য, আমাদের মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই কথাগুলো আমাদের যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন অন্যায় হবে ততদিন মানুষ বলবে আমি তো সামাজিক সুবিচার চেয়েছিলাম। যতদিন বৈষম্য থাকবে ততদিন বলবে আমি তো সাম্য চেয়েছিলাম। ফলে এই কথাগুলো কিন্তু শাসকদের জন্য একটা গলার কাটা হয়ে গেছে। কারণ যখনই মানুষ বিপদে পড়বে তখনই বলবে যে তোমরা তো এরকম একটা কমিটমেন্ট করেছিলে। এই জায়গা থেকে আমরা আরও একটু উন্নত স্তরে উঠবো, যে আমরা বৈষম্য বিরোধী একটা সমাজ দেখতে পাবো। কিন্তু দেখুন, ছোট্ট 3টা ঘটনা যদি বলি। একজন বললেন যে লন্ডনের সেজদা দিয়ে ওহি নিয়ে আসছেন। আচ্ছা, এই কথা যদি এই ক্ষমতাসীনদের প্রশ্রয়ে থাকা দল না বলে আমাদের কুড়িগ্রামের কোনো হিন্দু সম্প্রদায়ের কোনো একজন ছেলে যদি বলতো, এত মব লাগিয়ে দিয়ে তার বাড়িঘর জ্বালিয়ে দিত না, তাহলে মানুষ কি বুঝবে? তাহলে তোমরা বললে সব ঠিক। আচ্ছা, তাহলে আবার দেখুন, কিছু কিছু কথা এমন এমন বলছে যে এই সরকারকে এই করতে দেওয়া হবে না। এটা যদি কেউ বলতো, তাহলে তার বিরুদ্ধে তো সরকার বিরোধী ষড়যন্ত্রের মামলা নিয়ে আসা হতো। যেমন রিক্সা চালকের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার মামলা নিয়ে আসা হয়েছে। এটা থেকে বোঝা যায় একটা অসহায় মানুষ, তার সে যদি ভুল করেও শ্রদ্ধা জানাতে যায়, তাকে তুমি বোঝাও যে বাবা, তুমি যে জায়গায় শ্রদ্ধা দিচ্ছ এই জায়গাটা ঠিক জায়গা নয়। তুমি সরকার কেন এই ধরনের ব্যবস্থা না, আমি বলছি তাকে বোঝানোর ব্যাপার হতে পারে। আমরাও তাহলে এরকম বলতে পারি না আমরা ভুল জায়গায় বিশ্বাস স্থাপন করেছি, তাহলে আমাদেরকে বোঝাতে হবে যে আমাদের বিশ্বাস স্থাপন করার জায়গাটা ভুল ছিল। এটাই না রাজনীতি হওয়া উচিত। আর রিজভী আহমেদ যেটা বলেছেন, চেতনাধারী নয়, চেতনা ব্যবসায়ীদের খপ্পরে পড়েছি আমরা। এবং এই চেতনা ব্যবসায়ীরা কিন্তু খুবই প্রবল। যেমন আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বলে সব মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করা যেত, ঠিক তেমনি এখন তো যদি কাউকে ধর্মীয় আবেগ দিয়ে কাউকে প্রভাবিত করতে চাই, তাহলেও অনেক কিছু করা যায়। অথবা এখন যদি জুলাইয়ের চেতনার নামে জুলাইয়ের চেতনার পরিপন্থী কাজ কেউ করে, তারপরে কিন্তু তার বিরুদ্ধে আমরা কিছু বলতে পারবো না, আমরা কিন্তু মবের ভয়ে থাকতে পারবো হবে আমাদের। তাহলে এতে করে কি হয়, মূল যে চেতনা সেটা হারিয়ে যায়।
মানুষ বিশ্বাসটা ভুলে যেতে থাকে। একটা জিনিস খেয়াল করে দেখুন তো, 1 বছর হলো না, 1 বছর আগে কিংবা দেড় বছর আগে, 2 বছর আগে 15ই আগস্ট কী পরিমাণ মাইক বাজতো, কী পরিমাণ খিচুড়ি রান্না হতো, কী পরিমাণ দলে দলে কর্মীরা খিচুড়ি খেত। আজকে 1 বছর পরে নাই কেন সেটা? যারা খিচুড়ি খেয়েছিলেন তারা সেদিন কি খিচুড়ি খাওয়ার আনন্দে খিচুড়ি খেয়েছিলেন, নাকি তাদের মধ্যে কোনো চেতনা কাজ করেছিল? আজকে নাই কেন? আজকে কেন রিক্সা চালককে ফুল নিয়ে যেতে হয়? আজকে রিক্সা চালক বলবো আমি রিক্সা চালিয়ে ফুল নিয়ে গেলাম, আর তোমরা যারা খিচুড়ি খেলে তোমাদের তো কোনো খবর নাই। এই প্রশ্নটা রিক্সা চালক কি করবে না? রিক্সা চালক তার ভিতরের তাগিদ থেকে এসছে, তার ভিতরের ভালোবাসা থেকে এসছে। ওই যে একসময় গল্প পড়েছি না আমরা, রাজার 3 মেয়ে যে লবণের মতো ভালোবাসতো, তাকে রাজা উপেক্ষা করেছিল। কিন্তু এটাই তো খাদ্যের স্বাদ বাড়ায়, ভালোবাসার পরিধি বাড়ায়। আমাদের জনগণকে সবসময় উপেক্ষা করেছে এই ক্ষমতাসীনরা। তারা সবসময় জনগণের ভালোবাসাকে পায়ে মারিয়ে জনগণের বিপক্ষে দেশ পরিচালনা করেছে। ফলে এইবার অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে জনগণের পক্ষের রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠিত হবে। সেইটা না দেখে আবার যদি আমরা প্রতিহিংসার রাজনীতিটা হতে দেখি, তাহলে কি হবে? এই প্রতিহিংসার মধ্যে চেতনাটা হারিয়ে যাবে।